সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও কাইন্ডলি। সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে? সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা জানাও একটু। সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা চলো, যে আমরা যে টপিকটা দেখছিলাম, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে ক্লাসটা অফ হয়ে যায় মাঝপথে, তাই আবার পড়াচ্ছি তোমাদের, প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি যে আজকে আমরা অ্যাপ্রোচেস, মেথডস এন্ড টেকনিকস অফ টিচিং ইংলিশ, এই তিনটে জিনিসকে পড়াবো। যে অ্যাপ্রোচ, মেথড আর টেকনিক। অ্যাপ্রোচটা কি, একজন টিচার যেটা বিলিভ করেন, যেটা তার ওভারঅল প্ল্যানিং আগের থেকেই, যে কিভাবে একটা ভাষা শেখাতে হবে, ঠিক আছে, ওভারঅল তিনি যখন একটা প্ল্যান করছেন, ধরো একজন স্যার ভাবলেন যে ভাষাকে সব থেকে ভালোভাবে শেখানো যায় বাই স্পিকিং ইট, এটাকে বারবার করে বলা, মানে যদি বলানো যেতে পারে তাহলে এটা ভাষাটা শেখানো যায়। তো এটা স্যারের অ্যাপ্রোচ। মেথড কোনটা, উনি যখন ক্লাসে গিয়ে একটা রুলস কে অ্যাপ্লাই করছেন, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করছেন, যে উনি ভাবলেন যে ক্লাস আমি কিভাবে ভাষাটা শেখাবো, যে কোনো রকমের বাংলা ভাষা বলবো না, কোনো রকমের আমরা গ্রামার প্র্যাকটিস করব না, শুধু মানে শুধু ওভারঅল কমিউনিকেশন প্র্যাকটিস করব, এগুলো। আর টেকনিক কোনটা, টেকনিক হচ্ছে স্টুডেন্টসকে দিয়ে তুমি যখন কোনো রোল প্লে করাবে, সেটা হচ্ছে টেকনিক। ওকে, স্টুডেন্টসকে দিয়ে যখন কোনো রোল প্লে করাবে সেটা হচ্ছে টেকনিক। ওকে, তোমরা কাইন্ডলি মনে রাখবে, একটু পেশেন্স রাখবে, কখনো কোনো ইন্টারনেট ইস্যু হলে আমাদের এটা কিছু করার থাকে না। দেখো, ইন্টারনেট ইস্যু হলে আমাদের এটা কিছু করার থাকে না, একটু ওয়েট করো। ওকে, কোনো রকমের প্রবলেম হলে সেটা আমরাও চেষ্টা করছি। কাইন্ডলি একটু পেশেন্স রাখবে সবাই। কোনো রকমের প্রবলেম হলে সেটা আমাদেরও খুব খারাপ লাগে। আহ লেখাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? একটু দেখো, বোঝা যাওয়া দরকার। দেখো, হ্যাঁ, কোনো রকমের ইন্টারনেট ইস্যু হলে আমাদের কিছু সেখানে করার থাকে না। এটা ইন্টারনেট প্রবলেম হতে পারে। এবং আমি যেহেতু একটা অন্য জায়গায় এসেছি, আমি এখন বাড়িতে নেই, তাই এই জায়গাতে জিওর নেটওয়ার্কটা একটু কম রয়েছে, সুতরাং একটু তোমরা কম্প্রোমাইজ করো। ওকে। হুম, যে এবার দেখো, আমি এবার ডিরেক্ট চলে আসবো প্রথমে অ্যাপ্রোচ। কোন কোন অ্যাপ্রোচ এক্সামে আসতে পারে দেখে নেবে। প্রথমে অ্যাপ্রোচ হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে শর্টকাটে বলা হয় সিএলটি। ওকে, এগুলোকে আমি ডিটেল বলবো। আর একটা কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, তারপর হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ, তারপর হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড বলা হয় এটাকে। ওকে, তারপর হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, আর হচ্ছে আমাদের টোটাল ফিজিক্যাল রেসপন্স, লেক্সিক্যাল অ্যাপ্রোচ। এই সবগুলো হচ্ছে অ্যাপ্রোচের নাম, বিভিন্ন এক্সাম্পল। এবার আমরা কি দেখবো, মেথডস। অডিও লিঙ্গুয়াল মেথড হয়, ডিরেক্ট মেথড হয়, দ্য সাইলেন্ট ওয়ে মেথড হয়, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা সিএলএল এই মেথডটা হয়, সাজেস্টোপেডিয়া বলে মেথড হয়। আর টেকনিকের এক্সাম্পল কি, ড্রিলস, রোল প্লেইং, ডিসকাশনস, ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস, ম্যাচিং, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো। ওকে, এবার সবকটা আমি ডিটেল যাব। প্রথমে যাব হচ্ছে সিএলটি, এটা হচ্ছে অ্যাপ্রোচের এক্সাম্পল, তাই তো? এটা হচ্ছে সিএলটি, তার মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই সিএলটি তে কি হয়, এটা তো একটা অ্যাপ্রোচ। এবার এই অ্যাপ্রোচ বলতে আমি আগে থেকে বলেছি টিচারের একটা প্ল্যানিং আগের থেকে, যে কিভাবে শেখাতে হবে। ওকে, এই অ্যাপ্রোচ থেকেই কিন্তু মেথডটা আসে। ওভারঅল আবার অনেক সময় অ্যাপ্রোচ মেথডকে এক হিসেবেও ধরা হয়। ওকে, আচ্ছা, ভিডিও বোঝা না গেলে কোয়ালিটিটা বাড়িয়ে নাও, 720 করে নাও, দেখো ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা
সুতরাং পরীক্ষা অনেক সময় কি দেয়, সিএলটি ফুল ফর্ম কি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখো ইট ইজ আ মডার্ন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ দ্যাট ফোকাসেস অন কমিউনিকেশন, মিনিং এন্ড দ্য এবিলিটি অফ স্টুডেন্টস টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশনস ইনস্টেড অফ মেমোরাইজিং গ্রামার রুলস। সিএলটি তে কি বলা যায় জানো তো, এই অ্যাপ্রোচটা হচ্ছে যে ক্লাসে ইংরেজি শেখাবো কিভাবে, যে বারবার করে মানে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে তাদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে, যে বারবার করে যেন ইংরেজি বলতে পারে তারা, শুধুমাত্র গ্রামার শিখলো তাই না, ইংরেজি যেন তারা বলতে পারে খুব ভালো করে। দে শুড বি এবল টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। সো দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন দ্য ফ্লুয়েন্সি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। দ্য মেন গোল ইজ টু ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স। মনে রাখবে দু ধরনের ক্ষমতা হয়, দক্ষতা হয়, আমি আগেও বলেছি, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, একটা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে কথা বলার ক্ষমতা, আর লিঙ্গুইস্টিক কম্পিটেন্স মানে শুধু গ্রামার শেখার ক্ষমতা। ওকে, এবার কি ফিচার্স অফ সিএলটি, এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর দেখো বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ফর রিয়েল কমিউনিকেশন। মনে রাখবে এখানে কথাটা হচ্ছে সিএলটির মেন কথা যেটা, ভাষাকে রিয়েল লাইফে যেন স্টুডেন্টসরা বলতে পারে, ইংরেজি যেন তারা ফ্লুয়েন্টলি বলতে পারে। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ফর রিয়েল কমিউনিকেশন, রিয়েল কমিউনিকেশনের জন্য যেন বলা হয়। ফোকাস অন ফ্লুয়েন্সি মোর দ্যান অ্যাকুরেসি, এখানে মেন কথা হচ্ছে স্টুডেন্ট শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। তারা যেন ফ্লুয়েন্টলি বলতে পারে, একদম অ্যাকুরেট বলতে হবে তা না, বাট তারা যেন বারবার করে প্র্যাকটিস করে বলতে পারে, মানে স্পোকেন ইংলিশের উপর বেশি জোর দেওয়া হয়। স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং অবশ্যই স্টুডেন্ট সেন্টার্ড হবে। আচ্ছা বুঝতে পারছো সিএলটি টা, বুঝতে পারছো তো, প্রত্যেকে জানাও সিএলটি টা বুঝতে পারছো। ইউজ অফ মিনিংফুল টাস্ক এন্ড রিয়েল লাইফ সিচুয়েশন, এবং রিয়েল লাইফ সিচুয়েশন দেওয়া হবে, বুঝতে পারলে, রিয়েল লাইফ সিচুয়েশন দেওয়া হবে। মানে ব্যাপারটা কি, যে স্টুডেন্টসদের তুমি ক্লাসে গিয়ে রিয়েল লাইফ সিচুয়েশন, মানে ধরো তাকে বললে আচ্ছা তুমি ধরো আজকে সকালে বাজারে মাছ কিনতে গেছো, এবার তুমি সেই মাছওয়ালাকে কেমন ভাবে কি বললে, এই তুমি হচ্ছে মাছের দোকানদার, এ হচ্ছে মাছ কিনতে যাচ্ছে, না তোমাদের দুজনের মধ্যে কথা বলো তো দেখি। এই যে তুমি দুজনকে কথা বলতে দিচ্ছ, ওটা একটা টেকনিক। আর অ্যাপ্রোচটা কি, সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। বুঝতে পারলে কথাটা। এবার দেখো রোল অফ, এবার ইউজ অফ মিনিংফুল টাস্ক। আচ্ছা রোল অফ টিচার, এখানে টিচারের রোলটা কি, ফ্যাসিলিটেটর এন্ড গাইড। টিচার এখানে ফ্যাসিলিটেটর হবেন, মানে সাহায্য করবেন, এন্ড গাইড, গাইড হিসেবে কাজ করবেন। গ্রুপ ওয়ার্ক এন্ড পেয়ার ওয়ার্কের উপর জোর দেওয়া হবে, গ্রুপ ওয়ার্ক এন্ড পেয়ার ওয়ার্ক, গ্রুপ করে কাজ করতে দেওয়া যেতে পারে। এমফাসিস অন স্পিকিং এন্ড লিসেনিং, এখানে কিসের উপর জোর দেওয়া হবে, কোন স্কিল দুটোর উপরে, স্পিকিং এন্ড লিসেনিং। ওকে, এবার দেখো কমিউনিকেটিভ কম্পিটেন্স, আমি আগে বলেছি সিএলটি তে মেন কথা কি, কমিউনিকেটিভ কম্পিটেন্স উপরে, মানে কথা বলার দক্ষতা যেন বাড়ানো হয় সেটার ব্যবস্থা করা হয়। তাহলে কমিউনিকেটিভ কম্পিটেন্সটা কি, মনে রাখবে কমিউনিকেটিভ কম্পিটেন্সের মধ্যে কি কি থাকে, লিঙ্গুইস্টিক কম্পিটেন্সও থাকে, মানে গ্রামারের কিছুটা নলেজ না থাকলে তো তুমি ইংরেজি বলতেও পারবে না। সোশিয়াল লিঙ্গুইস্টিক কম্পিটেন্স মানে দেখো একটা ভাষা সিচুয়েশন অনুযায়ী কিভাবে ইউজ হয় সেটাকে বলে সোশিয়াল লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। বুঝতে পারলে। ডিসকোর্স কম্পিটেন্স মানে কি, এগুলো কমিউনিকেটিভ কম্পিটেন্সের মধ্যে আছে। কেন বলতো, ধরো সোশিয়াল লিঙ্গুইস্টিক কম্পিটেন্স বলতে কেউ ইংরেজি শিখছে, বাট তাকে কেউ ইংরেজি শিখছে, বাট তাকে, হ্যাঁ মাঝে মাঝে আটকে যাচ্ছে, তোমরা একটু ওয়েট করো, 2-1 সেকেন্ড আটকে যেতে পারে, বাট একটু কাইন্ডলি আজকে কম্প্রোমাইজ করো, আমি অ্যাকচুয়ালি বাড়িতে নেই। বুঝতে পারলে তো, সুতরাং এই নেটওয়ার্ক ইস্যুটা হচ্ছে, আমি বুঝতে পারছি যে কিছু কিছু সময় তোমাদের আটকে যাচ্ছে, তার জন্য আই ফিল সরি ফর দ্যাট। বাট আমি আজকে বাড়িতে নেই, তাই তোমাদের এই সমস্যাটা হচ্ছে। এখানে জিওর নেটওয়ার্কটা একটু কম, এখানে জিওর নেটওয়ার্কটা একটু কম। ওকে, যদি তোমাদের এবারও অফ হয়ে যায়, মনে রাখবে যদি তোমাদের ক্লাস এবারও অফ হয়ে যায়, তাহলে তোমাদের আর নতুন লিংক দেওয়া হবে না। তোমাদের যেটা করা হবে, তোমাদের আমি ক্লাস ভিডিও করে পাঠিয়ে দেবো, পুরো রেকর্ড করে পাঠিয়ে দেবো তোমাদের। ওকে, তাই কোনো রকমের চিন্তা করবে না, আমি রেকর্ড করে দিলেও তোমাদের কোনো রকমের কোয়েশ্চেন আটকাবে না। ওকে, যদি এবার ক্লাস অফ হয়ে যায়, তাই নতুন লিংক আর দেবো না, তাহলে আমি তোমাদের পুরো ক্লাসটা রেকর্ড করে তোমাদের পাঠিয়ে দেবো, আজকের ক্লাসটা। ওকে, হ্যাঁ, এবার ডিসকোর্স কম্পিটেন্স বলতে, ডিসকোর্স কম্পিটেন্স বলতে একটা ক্লাসে তুমি যখন সিএলটি শেখাচ্ছ,
আচ্ছা আমি আরেকটু দেখি, যদি এরকম ভাবে সমস্যা হতে থাকে তাহলে আমি তাহলে আমি ক্লাসটা অফ করে দেবো। যদি আরেকটু দেখি যদি এরকম সমস্যা কন্টিনিউ হতে থাকে তাহলে ক্লাসটা অফ করে দিয়ে তোমাদের আবার নতুন করে আমি ক্লাস দেবো। ওকে। আচ্ছা চলো, তারপরে কমিউনিকেটিভ কম্পিটেন্সের মেথডস বা অ্যাক্টিভিটি কি কি করানো হয়। এখানে রোল প্লে করতে দেওয়া হয়। রোল প্লে মানে স্টুডেন্টসদের, ধরো তুমি বললে কেউ শপকিপার বা কাউকে কাস্টমার হিসেবে দাঁড় করিয়ে দিলে, গ্রুপ ডিসকাশন হয় এখানে, ইন্টারভিউ হিসেবে কোশ্চেন করানো হয়, ইনফরমেশন গ্যাপ মানে ইনফরমেশন গ্যাপ তার মানে এটা কি দেখো, ওয়ান স্টুডেন্ট হ্যাজ পিকচার এ এন্ড অ্যানাদার হ্যাজ পিকচার বি। কোন স্টুডেন্টের কি আছে, পিকচার এ দিলে তুমি তার হাতে, আর একটা স্টুডেন্টের হাতে পিকচার বি দিলে, মানে কি তাদের মধ্যে ইনফরমেশন গ্যাপ। এগুলো বিভিন্ন রকমের মেথডস ক্লাসে পড়ানোর জন্য, প্রবলেম সলভিং টাস্ক, ডায়ালগ কনভারসেশন, গেমস, এই সমস্ত কিছু তুমি দেবে। তার মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মেন কথা হচ্ছে যাতে স্টুডেন্টসরা ইংরেজিটা বলতে পারে। ওকে। টিচার্স রোল ইন সিএলডি, টিচার কি করবেন এখানে, ফ্যাসিলিটেটর, কাউন্সিলর, গাইড। টিচারের কাজ হচ্ছে একজন ফ্যাসিলিটেটর হিসেবে, মানে ফ্যাসিলিটেট করবেন, তিনি হেল্প করবেন, তিনি গাইড করবেন, এনকারেজ ইন্টারাকশন, ইন্টারাকশন বাড়াবেন, এই কথাগুলোই। লার্নার কি করবে এখানে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, লার্নার এখানে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। ওকে। রেসপন্সিবল ফর লার্নিং, দেখো তার মানে এই মেথডটা কিন্তু একটা মানে লার্নার সেন্ট্রিক মেথড। অ্যাডভান্টেজেস অফ সিএলটি, এর সুবিধাটা কি, বিল্ড কনফিডেন্স এন্ড কমিউনিকেশন, এটা রিয়েল লাইফ কনফিডেন্স তৈরি করেন স্টুডেন্টসদের মধ্যে। দেখো রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করে দেয়। লার্নার্স বিকাম ইন্ডিপেন্ডেন্ট, লার্নার্সদের ইন্ডিপেন্ডেন্ট করে দেয়। ইট এনকারেজেস ক্রিয়েটিভিটি এন্ড থিঙ্কিং, এটা ক্রিয়েটিভিটি এবং থিঙ্কিং, চিন্তন ক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু সিএলটির আবার পার্থক্য কি কি রয়েছে, সিএলডির পার্থক্য কি কি রয়েছে দেখতে হবে। সিএলডির পার্থক্য হচ্ছে মানে সিএলডি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে নট সুইটেবল। আচ্ছা এবারে সমস্যা হচ্ছে কি দেখো, একটু জানাও, আশা করছি এবারে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা নট সুইটেবল ইন ওভার ক্রাউডেড ক্লাসরুমস, হ্যাঁ অতিরিক্ত বড় ক্লাসরুম হলে সিএলটি মেথড অ্যাপ্লাই করা যেতে পারে না। আচ্ছা রিকোয়ার্ড ট্রেন্ড টিচার্স, খুব দক্ষ টিচার লাগবে কিন্তু এখানে। আবার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গ্রামার অনেক সময় ইগনোর করে দেওয়া হয়, আর টাইম কনজিউমিং মানে অনেকটা সময় লাগে। ওকে। আচ্ছা এবার প্রিভিয়াস এর কোশ্চেন দেখবো। দ্য মেন এইম অফ সিএলটি, সিএলটির মেন এইমটা কি, মেন লক্ষ্যটা কি, এই তো কমিউনিকেটিভ কম্পিটেন্স বাড়ানো, অপশন সি। সিএলটি ক্লাসরুম ইজ ইউজুয়ালি টিচার সেন্টার, গ্রামার বেসড, ট্রান্সলেশন বেসড, নাকি স্টুডেন্ট সেন্টার্ড। দুয়ের আনসারটা প্রত্যেকে দেবে, দুয়ের আনসারটা প্রত্যেকে জানাও। হুম, দেখো দুইয়ের হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড। ওকে ডি, এ পপুলার টেকনিক ইউজ ইন সিএলটি, কোন টেকনিকটি ইউজ করা যেতে পারে, ডিকটেশন মানে আদেশ দিতে হবে, ট্রান্সলেশন, নাকি রোল প্লে, নাকি মেমোরাইজেশন। অবশ্যই রোল প্লে, অপশন সি। আশা করছি বুঝতে পেরেছি, সবাই জানাও যে সিএলটি মেথডটা পুরোপুরি বোঝা গেছে কিনা। এক কথায় সহজ করে বললে স্টুডেন্টসদের যাতে তারা প্র্যাকটিক্যালি ইংরেজিটা ফ্লুয়েন্টলি বলতে পারে, সেটা হচ্ছে সিএলটি মেথড। ওকে। তাহলে স্যার আমরা এতদিন ইংরেজি শিখছি, কেন ইংরেজি বলতে পারি না, কারণ আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড ইংরেজি শিখি। আমাদের বারবার করে এক লাইন, আমি মাছ ধরতে যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এরা করানো হয়। সুতরাং তুমি 1 বছর কি বা 10 বছর কি 100 বছর ইংরেজি শিখলেও ইউ উইল নট বি এবল টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, বিকজ আমাদের মেথডটাই ভুল, গ্রামার ট্রান্সলেশন মেথড, যেখানে আমাদের প্রথমে বাংলা বলে বলে তারপরে ছোট ছোট গ্রামারে ভাগ করে করে আমরা ইংরেজি শিখি, কিন্তু এইভাবে ইংরেজিতে কখনো ফ্লুয়েন্সি আসে না, সেটার আলাদা টেকনিক রয়েছে। ওকে। দেখো এবার আমি কোন অ্যাপ্রোচে যাব, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কি, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ আ মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা একটা এক ধরনের অ্যাপ্রোচ, যেটা কি করছে, এটা এক ধরনের অ্যাপ্রোচ আর মেথডটা প্রায় কাছাকাছি।
কিন্তু স্ট্রাকচারাল অ্যাপ্রোচের নামটাই। ওকে, এটা কি ফোকাস করে? টিচিং দ্য বেসিক স্ট্রাকচারস অর প্যাটার্নস অফ আ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ইন আ সিস্টেমেটিক এন্ড গ্রেডেড ম্যানার। এখানে বলা হয় ইংরেজি ভাষা শেখাতে গেলে প্রথমত কি করতে হবে, যে স্ট্রাকচারকে শেখাতে হবে। মানে একটা ভাষা তো স্ট্রাকচার নিয়ে তৈরি হয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। ওকে, ইন আ সিস্টেমেটিক সিস্টেম এন্ড গ্রেডেড ম্যানার, প্রথমে বেসিক থেকে অ্যাডভান্স, আস্তে আস্তে অ্যাডভান্স পর্যন্ত। তার মানে এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচে বলছে ভাষার স্ট্রাকচারটার দিকে দেখতে। This method tries to focus on the structure of the language. Students learn, তার মানে তুমি এই অ্যাপ্রোচে যদি কাউকে পড়াও ক্লাসে, কি তুমি আর এবার ফ্লুয়েন্টলি ওই ক্লাসে যে রবি রয়েছে বা সুমন রয়েছে বা কালাম রয়েছে, এদেরকে তুমি একসঙ্গে কিন্তু এবার বা এদেরকে আর বলবে না যে তোমরা এবার ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করে একটা টপিক দিয়ে দিলে যে প্র্যাকটিস করালে, তা কিন্তু না। স্ট্রাকচারাল অ্যাপ্রোচে তুমি এবার কি করবে, একটা ভাষা প্রথমে বোর্ডে গিয়ে লেখাবে, তারপরে কোথায় সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে এই সমস্ত কিছু তুমি দেখাবে। ঠিক আছে, সেজন্য স্পোকেন ইংলিশে কি করতে হয় জানো তো? স্পোকেন ইংলিশ যখন শিখতে হয় তখন কিছুটা গ্রামার মেনটেন করে আমাদের বেশিরভাগটাই ফোকাস করতে হয় কিভাবে ফ্লুয়েন্সি আসে, সাথে কিছুটা গ্রামারটাও মেনটেন করতে হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, দ্য বিলিভ ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ কনসিস্টস অফ স্ট্রাকচার। কি বিশ্বাস করা হয়? যে ভাষা স্ট্রাকচার দিয়ে তৈরি, এবং একটা ভাষাকে শিখতে গেলে অ্যান্ড টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি লার্নার্স মাস্ট মাস্টার সেন্টেন্স প্যাটার্নস রাদার দ্যান ভোকাবুলারি অ্যালোন। সেন্টেন্স প্যাটার্নটাকে বুঝতে হবে এখানে বলা হয়। দেখো মেন ফিচার্স কি কি রয়েছে? ফোকাস অন সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার দিকে ফোকাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ওরাল ওয়ার্ক। মনে রাখবে 3টে কোয়েশ্চেন মিনিমাম পাবে এই থিওরি ক্লাস থেকে, এই আজকের এই ক্লাসটার থেকে মিনিমাম 3টে কোয়েশ্চেন তোমরা পাবে কিন্তু। ওরাল ওয়ার্ক বিফোর রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, যে লেখানোর আগে পুরোপুরি বুঝিয়ে দিতে হবে। লার্নিং থ্রু প্র্যাকটিস রিপিটেশন ড্রিলস, বারবার করে প্র্যাকটিস করতে দিতে হবে। ওকে, সিম্পল স্ট্রাকচার টট ফার্স্ট, মানে প্রথমে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স পর্যন্ত যেতে হবে এগুলো। কিন্তু এটা একটা টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ হয়ে ওঠে, এখানে কিন্তু লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ নয়, এটা একটা টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। ওকে, কি কি ড্রিল ইউজ করা যেতে পারে, মানে কিভাবে প্র্যাকটিস করানো যেতে পারে? স্টুডেন্টসদের প্রথমে কি করতে হবে, টিচার একটা লাইন বলবে, স্টুডেন্টসকে রিপিট করতে দিতে বলতে হবে, তাই তো? আবার স্টুডেন্টস মাঝে মাঝে কিছু শব্দ উঠিয়ে দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো, স্টুডেন্ট সেটাকে পূর্ণ করবে। কোয়েশ্চেন আনসার ড্রিল, মানে স্যার কোয়েশ্চেন করবেন এবং ওরা আনসার দেবে এইভাবে। ওকে, আবার ট্রান্সফরমেশনের প্র্যাকটিস করানো যেতে পারে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ থেকে এক্সক্লেমেটরি, এভাবে। এবার আমি আসবো স্ট্রাকচার টট ইন অর্ডার। ওকে, দেখো এই স্ট্রাকচারাল মেথডের এই যে আইডিয়া গুলো, সিম্পল সেন্টেন্স শেখাতে হবে, কোয়েশ্চেন ফর্ম, নেগেটিভ ফর্ম, পাঞ্চুয়েশন, কিভাবে কমা দিতে হয়, কিভাবে ফুল স্টপ দিতে হয়, এগুলো। ওকে, এবার এখানে টিচারের রোলটা কি? টিচার এখানে ইনস্ট্রাক্টর এন্ড কন্ট্রোলার, এখানে টিচার কিন্তু ফ্যাসিলিটেটর নয়। টিচার এখানে কন্ট্রোল করবেন ক্লাসটাকে, কারেক্ট এরর ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে ভুলগুলো ধরিয়ে দেবেন। প্রোভাইডস ড্রিল এন্ড প্র্যাকটিস, বারবার করে প্র্যাকটিস করাবেন। কারেক্ট প্রনাউন্সিয়েশন, মানে সঠিক উচ্চারণ করে সেটা দেখবেন। সুবিধা কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচের? এখানে ভাষার একটা শক্ত ভিত তৈরি হয়, স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয়, অ্যাকুরেসি তৈরি হয়, সঠিকভাবে তারা বলতে শেখে, এগুলো। আর ডিসঅ্যাডভান্টেজ কোনগুলো? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লেস ফোকাস অন মিনিং এন্ড কমিউনিকেশন, এখানে কিন্তু কমিউনিকেশনের উপর অত বেশি ফোকাস করা হয় না, মনে রাখতে হবে। ওকে, এবার তোমরা আনসার করবে, এই আনসারটা করো প্রত্যেকে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ মেইনলি কনসার্নড উইথ ভোকাবুলারি, সেন্টেন্স প্যাটার্ন, ট্রান্সলেশন নাকি লিটারেচার? প্রত্যেকে আনসার করো। আমি আগে আনসারটা দেখবো, তারপরে শুরু করবো, দেখি কে আগে আনসার দেয়। মনে রাখতে হবে। ওকে, এবার তোমরা আনসার করবে, এই আনসারটা করো প্রত্যেকে। কে আগে আনসার দেয় আমি দেখতে চাই। @Sona0786, অপশন বি। শিউলি খাতুন বি, সঙ্গীতা বি, পল্লবী বি। ভেরি গুড, প্রত্যেকের আনসার। রাধারানী দাস বি, রত্না মন্ডল বি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, বাহ। এই তো, এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে।
ভেরি গুড, ভেরি গুড। তাহলে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো তো তোমরা এই দুটোর মধ্যে? ওখানে কমিউনিকেশনের উপর জোর দেওয়া হচ্ছে, এখানে সেন্টেন্সের প্যাটার্নের উপর জোর দেওয়া হচ্ছে। ভেরি গুড। এই দেখি দুইয়ের আনসারটা কি আগে দিতে পারে? চলো দুইয়ের আনসারটা দাও। স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস স্ট্রেসেস অন ফ্লুয়েন্সি রিডিং অনলি, নাকি ওরাল প্র্যাকটিস এন্ড প্যাটার্নস, নাকি লার্নিং লং প্যাসেজেস? দুইয়ের আনসারটা দাও, এগুলো সব ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের উপর জোর দেওয়া হচ্ছে, এখানে সেন্টেন্সের প্যাটার্নের উপর জোর দেওয়া হচ্ছে। ভেরি গুড। এই দেখি দুইয়ের আনসারটা কি আগে দিতে পারে? চলো দুইয়ের আনসারটা দাও। স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস স্ট্রেসেস অন ফ্লুয়েন্সি রিডিং অনলি, নাকি ওরাল প্র্যাকটিস এন্ড প্যাটার্নস, নাকি লার্নিং লং প্যাসেজেস? ভেরি গুড, ভেরি গুড। 2SC @সোনা 0786C, নীলুফার ইয়াসমিন সি, ভেরি গুড। অঙ্কিতা সি, পল্লবী সি, ঠাকুরমণি সি, রাধারানী সি, ভেরি গুড, ভেরি গুড। পূজা দাস বি। না না না, এটা রিডিং অনলি নয়, প্যাটার্নের উপর। স্ট্রাকচার মানে কি? একটা প্যাটার্ন, বুঝতে পারলে? ওই প্যাটার্নটার উপরে জোর দেবে, একটা বাক্য কিভাবে গঠিত হয়, কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট, এই সমস্ত কিছু দেখা হয়। ওকে, চলো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। আশা করছি তিনেরটাও পারবে তোমরা। আনসার করে আমি দেখে নেবো তিনেরটাও পারবে। সো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হচ্ছে আমাদের, জানো তোমরা, এটা টিচার সেন্টার, আগে বলেছি। ওকে, এবার এখানে হ্যাঁ ফিচার্স গুলো এখানে পরে এসে গেছে। সিচুয়েশনাল অ্যাপ্রোচের যে ফিচার, সেগুলো আমি একবার বলে দিয়েছি। যে দেখো, এগুলো রিয়েল লাইফ ফোকাস অন স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এগুলো দরকার নেই, যা বলেছি ওগুলোই ফোকাস রাখবে। ডিরেক্ট আমরা চলে আসবো এবার। এই জিটি মেথড বা গ্রামার ট্রান্সলেশন মেথড এই জায়গাতে আসবে, ডিরেক্ট এখানে আসবে। এর আগে যা লেখা আছে ওগুলো প্রয়োজন নেই। জিটি মেথড বা গ্রামার ট্রান্সলেশন মেথড, এবং মনে রাখবে একটা কোয়েশ্চেন এখান থেকে পাবেই পাবে তোমরা। এই গ্রামার ট্রান্সলেশন মেথড খুব ভাইটাল, এখান থেকে একটা কোয়েশ্চেন পাবেই পাবে। মনে রাখবে, ব্যাপারটা বুঝিয়ে দিই আগের থেকে। গ্রামার ট্রান্সলেশন মেথড মানে বলছে যে ক্লাসে পড়াতে গিয়ে আগে ভালো করে গ্রামার শেখাতে হবে, তারপরে টার্গেট ল্যাঙ্গুয়েজে যেতে হবে। আচ্ছা, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এবার কি গ্রামার ট্রান্সলেশন মেথডে বলা হয় আগে বাংলা করতে হবে, বাংলা করে করে বাংলা থেকে ইংরেজিকে শিখবো, মানে মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে শিখবো। আমরা এটাই ছোটবেলা থেকে শিখে আসি। দেখো, গ্রামার ট্রান্সলেশন মেথড বা জিটিএম বা জিটি মেথড is a translation method of teaching language that focuses on learning grammar. এটা কি? এই জিটি মেথড হচ্ছে একটা মেথড যেটা কি করে, লার্নিং গ্রামার রুলস এন্ড ট্রান্সলেটিং সেন্টেন্সেস। এখানে ট্রান্সলেশন করা শেখায়, ট্রান্সলেশন। ওকে, বিটুইন দ্য মাদার টাং এন্ড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মাদার টাং এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের মধ্যে, মানে এখানে মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে যেতে হয় আমাদের। রিডিং এন্ড রাইটিং আর গিভেন মোর ইম্পর্টেন্স দ্যান স্পিকিং। এখানে কিন্তু স্পিকিং এবং লিসেনের থেকে রিডিং এবং রাইটিং বেশি গুরুত্বপূর্ণ। গ্রামার ট্রান্সলেশন মেথডের কথা হচ্ছে, তুমি ক্লাসে গেলে তুমি স্টুডেন্টসদের বাংলা, প্রথমে বাংলা লাইন দিলে, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, রাম স্কুলে যাই। ওকে, এই ধরনের এক্সাম্পল গুলো দিচ্ছ ধরো, তাই তো? সে ইংরেজি পড়াশোনা করে বা সে ইংরেজি পড়ে, এই যে এবার তুমি এখান থেকে ইংরেজি করছো, হি রিডস ইংলিশ বা শি রিডস ইংলিশ, এই যে বাংলা থেকে ইংরেজি করছো, এটাকে বলে গ্রামার ট্রান্সলেশন মেথড। মানে গ্রামার থেকে ট্রান্সলেট করে করে যেতে হয়, গ্রামার ট্রান্সলেট করতে হয় আমাদের এখানে। দিস মেথড বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট লার্ন থ্রু স্টাডি অফ গ্রামার রুলস। এই মেথডে কি বলা হয়, মানে ল্যাঙ্গুয়েজকে সব থেকে বেশি ভালোভাবে শেখা যায় গ্রামার রুলসকে প্র্যাকটিস করে, ভোকাবুলারি লিস্ট, ট্রান্সলেশন এক্সারসাইজ এগুলো করে। মেন মেন বৈশিষ্ট্য কি? ফোকাস অন গ্রামার রুলস এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য। ট্রান্সলেশন ফ্রম মাদার টাং, মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়, বা আবার টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে মাদার টাংও ট্রান্সলেট করা হয়। মানে মাদার টাং বলতে এখানে বাংলা, টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশ। রিডিং এন্ড রাইটিং আর মোর ইম্পর্টেন্ট দ্যান স্পিকিং, অবশ্যই লেখার উপরে এবং পড়ার উপরে বেশি জোর দেওয়া হয়। ভোকাবুলারি টট থ্রু ওয়ার্ড মিনিংস এন্ড মেমোরাইজেশন, এখানে শব্দগুলো মুখস্থ করানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে যেভাবে পড়ানো হয় এই জিটি মেথডেই পড়ানো হয়।
এটা একটা টিচার সেন্টার অ্যাপ্রোচ, মানে এখানে স্টুডেন্টসদের পুরোপুরি স্বাধীনতা থাকে না, কিন্তু কারেক্টনেস এন্ড অ্যাকুরেসি আর এমফাসাইজড। কারেক্টনেস সেটাই হচ্ছে মেইন ফোকাস করা হয়। টিচিংস, আচ্ছা টেকনিক্স, কোন কোন টেকনিক ইউজ করা হয়? ট্রান্সলেশন এক্সারসাইজ, ট্রান্সলেশন করানো হয়, মানে ইংলিশ থেকে বাংলা বা হিন্দি, মানে যেগুলো যার যেটা মাদার টাং, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে। গ্রামার এক্সপ্লেনেশন, কোনটা টেন্স, কোনটা ভয়েস নারেশন, এগুলো ওকে, এগুলোকে প্র্যাকটিস করানো হয়। রোল অফ টিচার, এখানে কিন্তু টিচার সেন্ট্রাল অথরিটি ইন দ্য ক্লাস, তিনি কিন্তু এখানে ক্লাসকে কন্ট্রোল করবেন। তিনি প্রথমে রুলস কে এক্সপ্লেন করবেন, ভোকাবুলারি শেখাবেন। আর স্টুডেন্টের রোলটা কি? প্যাসিভ লিসনার, এখানে কিন্তু জাস্ট শুনে যাবেন চুপচাপ, স্টুডেন্টসরা চুপচাপ শুনে যাবে, তারা ফলো করবে, এরা রুলস গুলো মুখস্থ করবে, এগুলো সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করবে। আচ্ছা, সুবিধা কি জিটি মেথডের? গ্রামারের ফাউন্ডেশন তৈরি হয় খুব ভালোভাবে। ইজি ফর লার্জ ক্লাস, অনেক বড় ক্লাস হলে স্যারদের পক্ষে পড়াতে সুবিধা হয়। ইউজফুল ফর আন্ডারস্ট্যান্ডিং লিটারেচার এন্ড টেক্সট, টেক্সট কে বুঝতে সাহায্য হয়। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো? লেস নিড ফর টিচিং এইডস, এই খুব বেশি টিচিং এইডস এর প্রয়োজন হয় না এখানে। টিচিং এইডস বলতে জানো যে কোনো ভিডিও বা কোনো এক্সট্রা অনেক কিছু প্রয়োজন পড়ে না আমাদের এখানে। আর ডিসঅ্যাডভান্টেজ কি করেছে মনে রাখবে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1 নাম্বার কথা, এখানে স্পিকিং আর লিসনিং এর ক্যাপাবিলিটি বাড়ে না। সেই জন্য একজন লোক খুব ভালো গ্রামার পারলেও সে কিন্তু যে ইংরেজি বলতে পারবে এর কোনো মানে নেই, যদি সে জিটি মেথডে শিখে আসে বা গ্রামার ট্রান্সলেশন মেথডে, কিন্তু বাট সে আসবে না। তাই এই জিটি মেথড এখন পুরানো হয়ে গেছে, এই মেথড আমরা অ্যাপ্লাই করি না। মানে এই মেথড অ্যাপ্লাই করলে স্টুডেন্টসরা কখনোই, হয়তো তারা পড়তে বা লিখতে পারবে কিন্তু কখনো কনফিউশন যাবে না, কখনো কনফিডেন্স তৈরি হবে না, কখনো তারা ইংরেজি বলতে পারবে না। ঠিক আছে, জাস্ট কিছু রুল শিখবে বারবার করে, আবার তারা রুল শিখবে আবার ভুলে যায়, বুঝতে পারলে? কারণ অতিরিক্ত এখানে প্র্যাকটিস হয় না এগুলো। স্টুডেন্টস বিকাম প্যাসিভ, স্টুডেন্টস এখানে প্যাসিভ থাকে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইজ নট আর টু মাচ মেমোরাইজেশন এন্ড ট্রান্সলেশন, অতিরিক্ত মুখস্থ করানো হয় এবং ট্রান্সলেট করানো হয়, এইটাই তো হয়। কি ঠিক বললাম তো? এই মেথডটাই শেখা হয় বলেই কিন্তু ইংরেজি শেখা হয় না, মনে রাখতে হবে। আচ্ছা, আনসার করবে দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড মেইনলি এমফাসাইজেস অন, কিসের উপরে ফোকাস করে? গ্রামার রুলস এন্ড ট্রান্সলেশন। ওকে, অপশন সি, দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ টিচার সেন্টার্ড, অবশ্যই টিচার সেন্টার হবে। ইন জিটিএম দ্য মাদার টাং ইজ, গ্রামার ট্রান্সলেশন মেথডে মাদার টাং কি অ্যাভয়েড করা হয়, নাকি ফ্রিলি এক্সপ্লেইন করা হয়, নাকি রোল প্লে, নাকি ইউজ অনলি ইন গেমস? মাদার টাংকে কি পুরোপুরি অ্যাভয়েড করা হয়? কখনোই না। ইউজ ফ্রিলি ফর এক্সপ্লেনেশন, যখন ইচ্ছা ব্যবহার করা যেতে পারে ব্যাখ্যার জন্য। অবশ্যই। সুতরাং মাদার টাং কি যখন ইচ্ছা ব্যবহার করা যেতে পারে, তাহলে 3 এর বি হবে। ওকে, চলো এবার আমি নেক্সট মেথড দেখবো এবার আমাদের। সুতরাং এবার যে আমাদের একটা মেথড গ্রামার ট্রান্সলেশন মেথড, ওটাকে অ্যাপ্রোচ অনেকে বলে থাকি, কিন্তু আমাদের ডিরেক্ট মেথড, এবার আমাদের মেথড শুরু হচ্ছে। ওকে, মেথড বলতে কি তুমি ক্লাসে গিয়ে, মানে গ্রামার ট্রান্সলেশন মেথডের অপোজিট হচ্ছে ডিরেক্ট মেথড, মনে রাখবে। মানে ডিরেক্ট মেথডে কি হয় দেখো, ডিরেক্ট মেথড বলছে ইজ আ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ, এটাকে অনেকে অ্যাপ্রোচ বলে থাকে, মেথড বলে থাকে, বাট ডিরেক্ট মেথড মেনলি নাম এটা। এখানে কি বলা হয় বলতো, ওই গ্রামার ট্রান্সলেশন মেথডে বলছে যে আগে বাংলা লিখে লিখে তারপরে ইংরেজিতে প্র্যাকটিস করাও। যে আমরা দেখতে পাচ্ছি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এবার এটাকে আমরা কি করতে পারি? দ্য সান রাইজ ইন দ্য ওয়েস্ট, তাই তো? এবার ভালো করে বোঝো, এখানে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করলাম, কারণ বাংলা থেকে ইংরেজি করলাম। কিন্তু ডিরেক্ট মেথড বলবে ওটা দরকার নেই, কোনো মাদার টাং ইউজ করা যাবে না, ডিরেক্ট টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করো। ডিরেক্ট মেথড ইজ আ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ where the target language is taught without using the mother tongue, মাদার টাং ইউজ করা যাবে না। মিনিং ইজ টট থ্রু অবজেক্টস, অ্যাকশনস, গেস্টার্স, ডেমনস্ট্রেশনস এন্ড রিয়েল লাইফ কনটেক্সট। তাহলে মানে বোঝাবো কি করে? আচ্ছা ধরো ভালো করে বোঝো, ব্যানানা মানে কলা, এটা বোঝাবো কি করে তাহলে? ব্যানানা তোমাকে দেখানোর সঙ্গে, মানে ব্যানানা যখন তুমি লিখবে সঙ্গে সঙ্গে তোমাকে একটা কলার ছবি দেখাতে হবে, বা তুমি যখন অরেঞ্জ বলে লিখছো তখন তোমাকে একটা লেবুর ছবি দেখাতে হবে, বুঝতে পারলে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। বা তুমি যখন লিখছো যে মোবাইল, MOBILE, তখন তোমাকে একটা মোবাইলের ছবি দেখাতে হবে, মানে রিয়েল লাইফ সিচুয়েশন দেখাতে হবে, গেস্টার্স, বা তোমাকে অনেক রকম রোলও প্লে করতে হতে পারে, ডেমনস্ট্রেশন করে দেখাতে হতে পারে,
মানে প্র্যাকটিসের মাধ্যমে স্টুডেন্টসকে বা রিয়েল লাইফ কন্টেক্সট শেখানো হবে, নট থ্রু ট্রান্সলেশন। ডিরেক্ট মেথড কিন্তু ট্রান্সলেশনকে রিজেক্ট করে, মাথায় রাখবে। গ্রামার ট্রান্সলেশন মেথডের অপোজিট হচ্ছে ডিরেক্ট মেথড। এই দুটো মেথড হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দ্য ফোকাস ইজ অন স্পিকিং এন্ড লিসেনিং। গ্রামার ট্রান্সলেশন মেথডে কি হয়েছিল? গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু মাথায় রাখতে হবে যে ফোকাসটা ছিল রিডিং এন্ড রাইটিং এর উপর। ওকে, এবার মেন ফিচার্স কি কি রয়েছে? নো ইউজ অফ মাদার টাং, কোনো মাদার টাং ইউজ করা যাবে না। মাদার টাং সেটা আমাদের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা, যে বাংলা থেকে যে ইংরেজি শিখবে এরকম না, ইংরেজিকে ইংরেজির মতো করে শিখতে হবে। ওকে, ওরাল ওয়ার্ক এন্ড কনভারসেশন ফার্স্ট, বেশি করে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে, কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে। ভোকাবুলারি টট থ্রু অবজেক্টস, পিকচার্স, অ্যাকশনস, বিভিন্ন ছবির মাধ্যমে ভোকাবুলারি শেখাতে হবে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্ডাকটিভ গ্রামার টিচিং। দেখো ডিরেক্ট মেথডে কি বলবে জানো তো? ডিরেক্ট মেথডে কথা হচ্ছে, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের আমি ক্লজ শেখাবো ধরো, ঠিক আছে, বা তোমাদের আমি ভয়েস চেঞ্জ শেখাবো। এবার যদি আমি গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়াই, তাহলে প্রথমে ভয়েস চেঞ্জের রুলস শেখাবো। সবার আগে ভয়েস চেঞ্জে কি শেখাবো? রুলস শেখাবো। রুলস শিখে কিন্তু আমি প্র্যাকটিস আসবো, মনে থাকবে। এই যে রুলস শিখে যখন প্র্যাকটিস যাচ্ছে, এটাকে বলে ডিডাকটিভ মেথড। আর যদি আমি ডিরেক্ট মেথডে শেখাই, তাহলে কি আমি আগে গিয়ে 30টা বা 20টা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করে দেখিয়ে দেবো, তারপরে স্টুডেন্টসরা অটোমেটিক্যালি সেখান থেকে রুল তৈরি করতে পারবে, বা আমি নিজে রুলস বলে দিলাম। তার মানে কি, যদি আমি আগে গিয়ে রুলস শেখাই তারপরে প্র্যাকটিস করাই, মানে যেটা আমরা এতদিন শিখে এসেছি, তাহলে সেটাকে কি বলে? ডিডাকটিভ মেথড। যেটা কোথায় ইউজ করা হয়? গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু ডিডাকটিভ মেথড ইউজ করা হয়। ডিডাকটিভ মেথড মানে কি? ডিডাকটিভ মানে আগে রুলস শেখাবে, তারপরে কিন্তু প্র্যাকটিস করাবে। আর ইন্ডাকটিভ মানে আগে প্র্যাকটিস করিয়ে তারপরে কিন্তু রুলসটা শেখাবে। ওকে, বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিরেক্ট মেথডে প্রোনাউন্সিয়েশন উপরে জোর দেওয়া হয়। ওকে, এগুলো দেখতে পাচ্ছ। টেকনিক কি ইউজ করা হয়? রিয়ালিয়া। রিয়ালিয়া মানে শিখেছিলাম আগের দিন, যে ডিরেক্ট মানে টিচিং বুক, পেন, চেয়ার বাই শোয়িং অবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো। তুমি একটা পেনের একটা বললাম তো যে একটা লেবু নিয়ে এসেছো তুমি, মানে অরেঞ্জ বা অরেঞ্জটা শেখাও বলে তুমি লেবু নিয়ে এসছো, তাহলে সেটা কি বলে? রিয়ালিয়া। কোনো অবজেক্ট নিয়ে আসলে। ডেমনস্ট্রেশন মানে অ্যাকশন করে দেখালে, যে জানালা খুললে এবং বললে, এটাকে বলে ওপেন দ্য ডোর, ঠিক আছে, এটাকে বলে ডেমনস্ট্রেশন। এগুলো। তবে কোশ্চেন আনসার করতে পারো, হোয়াট ইজ দিস, সে বলবে দিস ইজ আ পেন। ওকে, রোল প্লে করতে পারো, রিডিং অ্যালাউড জোরে পড়তে পারো। ওকে, এগুলো। ডিকটেশন মানে লিসেনিং এবং রাইটিং প্র্যাকটিস, দরকার নেই এগুলো। টিচারের রোলটা কি ডিরেক্ট মেথডে? এখানে কিন্তু টিচার কোনো কন্ট্রোলার নয়, এখানে টিচার একজন ফ্যাসিলিটেটর, সাহায্য করবেন। আচ্ছা, ক্রিয়েটস রিয়েল লাইফ সিচুয়েশন তৈরি করবেন, এনকারেজ করবেন। আচ্ছা, লার্নারের রোলটা কি? অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। লার্নার এখানে প্যাসিভ পার্টিসিপেন্ট নয়, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। ওকে, এখানে ইংলিশ ইউজ করবেন টু, লার্নার্সরা ইংলিশ ইউজ করবে টু এক্সপ্রেস মিনিং, মিনিং প্রকাশ করার জন্য। ওকে, কনভারসেশনে পার্টিসিপেট করবে। এগুলো ডিরেক্ট মেথডের অ্যাডভান্টেজ কি? ইমপ্রুভ ফ্লুয়েন্সি এন্ড কনফিডেন্স, কনফিডেন্স বাড়িয়ে দেয়, ফ্লুয়েন্সি বাড়িয়ে দেয়। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ক্যান নট ইউজ মাদার টাং ফর এক্সপ্লেনেশন, মানে মাতৃভাষা ইউজ করে না। বুঝতে পারলে? মাতৃভাষাকে কিন্তু ইগনোর করা হয়। ডিফিকাল্ট ইন লার্জ অর মিক্সড লেভেল ক্লাসেস, মনে রাখবে যদি ক্লাসে অনেক বেশি স্টুডেন্টস থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা অসুবিধা হয়ে যায়, কারণ সবাই এটা বুঝতে পারে না। ওকে, তো আমরা, আচ্ছা আমি তোমাদের এই কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর আগে একটা কথা জিজ্ঞেস করি, তাহলে আমরা স্যার ইংরেজি শিখবো কিভাবে, বা আমরা এবার শেখাবো কিভাবে? মনে রাখবে স্যার, তাহলে আমরা কি গ্রামার ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করব, নাকি ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করব, নাকি কমিউনিকেটিং সিএলটি মেথড অ্যাপ্লাই করব? মনে রাখবে, সহজ কথা তোমাদের বলে দিই, মেন দুটো মেথড হচ্ছে জিটি মেথড আর হচ্ছে ডিরেক্ট মেথড। কিন্তু আমি বলে রাখি, ক্লাসে গিয়ে শুধু ডিরেক্ট মেথডে পড়ালে স্টুডেন্টসরা বুঝতে পারবে না, আবার শুধু জিটি মেথডে যদি পড়াও তাহলে তাদের কখনো ডেভেলপমেন্ট হবে না। সেজন্য দেখবি স্টুডেন্টসরা ক্লাস 12 পাস করেছে, মানে ক্লাস 1 থেকে ইংরেজি শিখছে, কিন্তু তারা কখনো ইংরেজি শিখতে পারছে না। এটা তাদের প্রবলেম নয়, এটা হচ্ছে শেখানোর প্রবলেম। বুঝতে পারলে? কারণ আমরা জিটি মেথডে শিখে আসছি, গ্রামার ট্রান্সলেশন মেথড। সুতরাং প্রচুর এক গাদা রুলস মুখস্থ করে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসে গিয়ে আবার পারফেক্টলি পারি না। তাই মনে রাখবে, ডিরেক্ট মেথড কেও অ্যাপ্লাই করবে, সাথে 20% জিটি মেথড কেও অ্যাপ্লাই করবে। 80% ডিরেক্ট মেথড বা 70% ডিরেক্ট মেথড, 30% জিটি মেথডকে অ্যাপ্লাই করবে। এই দুটোর মিশ্রণে তুমি যদি ক্লাসটা পড়াও, তাহলে তাদের পক্ষে দুটোই উপকার হবে। বুঝতে পারলে?
এবার নির্ভর করছে তোমার ক্লাসটা কেমন। যদি ক্লাসটা ইংলিশ মিডিয়াম স্কুল হয় তাহলে তোমাকে ডিরেক্ট মেথডে অ্যাপ্লাই করতে হবে। যদি বেঙ্গলি মিডিয়াম হয় তাহলে তোমাকে কিছুটা জিটি মেথড কিছুটা ডিরেক্ট মেথড প্রথম ইউজ করবে, তারপরে 5-6 মাস পরে তাদেরকে ক্যাপাবল করে দিলে তারা নিজেরাই ডিরেক্ট মেথডেই ক্যাপাবল হবে। ওকে, আচ্ছা, ডিরেক্ট মেথড অ্যাভয়েডস দ্য ইউজ অফ, কি অ্যাভয়েড করে? মাদার টাং। ভেরি গুড, বাহ, সবাই তো আনসার আগে থেকেই দিয়ে রেখেছো, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছো তো সবাই টপিকটা? এটা অনেকই খুব টাফ টপিক বলে আমি তোমাদের শেষেই করালাম। আশা করছি খুব একটা টাফ মনে হওয়ার কথা না। তোমাদের অনেকগুলো থিওরি আছে বলে আমি শেষে করিয়ে তোমাদের আর নেক্সট আর কোনো ক্লাস নেই পেডাগগির। একটু জানাবে সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা বা শিখতে পারছো কিনা। এই টপিক গুলো আমি আমার অনার্স লেভেলে যখন আমার অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ অনার্স ছিল, তারপরে আমি ইংলিশে মাস্টার্স করেছি। অনার্সেও আমার এই টপিক গুলো ছিল, আমার মাস্টার্সেও এই টপিক গুলো ছিল। ওকে, তারপরে পরে যখন বিএড করি সেখানেও ছিল। এই টপিক গুলো সব জায়গায় থাকে, মানে একটা ভাষা শিখতে গেলে কিন্তু এই টপিকটা খুব প্রয়োজন। ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে স্টুডেন্টদের শেখাতে গেলে। ডিরেক্ট মেথড অ্যাভয়েডস দ্য ইউজ অফ, হ্যাঁ আচ্ছা, ডিরেক্ট মেথড এমফাসাইজেস ওরাল কমিউনিকেশনের দিকে অবশ্যই। গ্রামার ইন দ্য ডিরেক্ট মেথড ইজ টট, ডিরেক্ট মেথডে গ্রামার কিভাবে শেখানো হয়? ডিডাকটিভলি না, ওটা তো ডিডাকটিভলি হচ্ছে তোমার গ্রামার ট্রান্সলেশন মেথডে। থ্রু মাদার টাং নাকি ইন্ডাকটিভলি? ইন্ডাকটিভলি মানে আগে প্র্যাকটিস করিয়ে তারপরে রুলস দেখানো। বুঝতে পারলে? চলো আমরা নেক্সট দেখবো অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডটা কি স্যার? অডিও লিঙ্গুয়াল মেথড হচ্ছে, দেখো, ইজ আ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড দ্যাট ফোকাসেস অন লিসনিং এন্ড স্পিকিং থ্রু রিপিটেশন, ড্রিলস এন্ড হ্যাবিট ফর্মেশন। মানে স্টুডেন্টসদের মধ্যে কি করতে হবে? মানে ভাষাটা শোনাতে হবে বেশি করে, ভাষাটা শোনাতে হবে বেশি করে, ভাষাটা শোনাতে হবে বেশি করে। ওকে, তাহলে তারা ভাষাটা আরো বেশি, যত বেশি শুনবে তারা তত বেশি ভাষাটাকে শিখতে পারবে। অডিও লিঙ্গুয়াল মেথড বলে এটাকে। Okay, is a language teaching method that focuses on listening, speaking through repetition, drills and habit formation. Okay, it is based on behaviorist psychology. মানে behaviorist মানে কি? বারবার প্র্যাকটিস করে। মানে তিন ধরনের আবার এরকম তিনটে সাইকোলজিক্যাল ডিভিশন রয়েছে, একটা হচ্ছে বিহেভিয়ারিস্ট, একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে হিউম্যানিজম। বিহেভিয়ারিস্ট সাইকোলজিস্টরা বলবেন যে শুধু প্র্যাকটিস করে করে ভাষা শিখতে হয়। আচ্ছা, কগনিটিভিজম বা কগনিটিভ সাইকোলজিস্টরা বলবেন যে শুধু আন্ডারস্ট্যান্ডিং এর উপরে শিখতে হয়, শুধু প্র্যাকটিস নয়, আগে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আর হিউম্যানিস্ট সাইকোলজিস্টরা বলবেন আন্ডারস্ট্যান্ডিং প্লাস প্র্যাকটিস দুটোই দরকার। যাই হোক, চলো তাহলে অডিও লিঙ্গুয়াল মেথডটা কি? স্টুডেন্টসকে কানে শোনানো, ঠিক আছে? কোন একটা তুমি সেই রেডিও এনে শোনাতে পারো বা টিভির মাধ্যমে শোনাতে পারো, সবকিছু। এখানে it is based on behavioral psychology which says that language learning is the formation of correct habits through stimulus, response and reinforcement. এখানে স্টিমুলাস, রেসপন্স আর রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। মানেটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। স্টিমুলাস বলতে ধরো টিচার জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইওর নেম, এটি স্টিমুলাস, এটাকে বলে স্টিমুলাস, মানে কোনো কিছু জিজ্ঞেস করলো, স্টুডেন্ট আনসার দিল মাই নেম ইজ রিয়া, এটা রেসপন্স। আর রিইনফোর্সমেন্ট মানে কি? স্যার আবার রিইনফোর্স করলো, মানে তাকে প্রশংসা করলো, বাহ, ভেরি গুড। তাহলে এই যে, তাহলে স্টিমুলাস, রেসপন্স, রিইনফোর্সমেন্ট, এই তিনটে কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথড ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে মেইন ফিচার্স কি কি? লিসনিং এন্ড স্পিকিং কাম ফার্স্ট, একদমই তাই। তারপরে ইউজ অফ রিপিটেশন, মিমিক্রি এন্ড মেমোরাইজেশন। অডিও লিঙ্গুয়াল মেথডে কিন্তু রিপিটেশন করা হয়, বারবার করে রিপিটেশন করা হয়, মিমিক্রি, মেমোরাইজেশন একটু মনে রাখতে হয়, কারণ কানে শোনানো হয় তো। ডায়ালগস আর দ্য সেন্ট্রাল এলিমেন্ট, ডায়ালগসটা মাথায় রাখতে হবে। ওকে, হ্যাবিট ফরমেশনের মাধ্যমে, মানে বারবার শুনতে হবে। ওকে, যেমন সানডে সাসপেন্স হয় দেখেছো বাংলাতে, এবার যদি কোনো ইংরেজি তোমাকে বারবার করে শোনাতে হবে। গ্রামার টট ইন্ডাকটিভলি গ্রামারকে শেখানো হয় এখানে। ওকে, প্রোনাউন্সিয়েশন অ্যাকুরেসি ইম্পর্টেন্ট। কোন কোন টেকনিক? রিপিটেশন, সাবস্টিটিউশন, ট্রান্সফরমেশন, সে একই জিনিস। এক্সাম্পল কি? হাউ আর ইউ, একজন জিজ্ঞেস করলো, এ, বি আনসার দিচ্ছে আই এম ফাইন, থ্যাংক ইউ। এখানে টিচার স্টুডেন্টস রিপিট মেনি টাইমস আনটিল অটোমেটিক। তাহলে কি আমি ক্লাস এসে বারবার জিজ্ঞেস করছি হাউ আর ইউ, তুমি বললে আই এম ফাইন। ওকে, বা আমি জিজ্ঞেস করলাম যে
হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তোমরা বললে স্যার দেয়ার আর 15, উই আর দ্য 15 স্টুডেন্টস হু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, বারবার করে প্র্যাকটিস করাচ্ছি যাতে তুমি এখানে ফ্লুয়েন্ট হতে পারো। টিচারের রোলটা কি? স্পিকার, যিনি মডেল স্পিকার মানে স্যারকে দেখে তারা নকল করবেন। কন্ট্রোল করবেন ক্লাসটা স্যার, কন্ট্রোলার অফ ড্রিলস মানে বারবার প্র্যাকটিস করাবেন। আচ্ছা, লার্নারের রোলটা কোথায়? লার্নার হচ্ছে রোলটা হচ্ছে এখানে যে অ্যাক্টিভ লিসেনার হয়ে ওঠে লার্নার। ওকে, রিপিটস এন্ড প্র্যাকটিস প্যাটার্নস, রিপিট করে বারবার করে। অ্যাডভান্টেজ, সুবিধাটা কি কি? প্রোনাউন্সিয়েশন খুব ভালো হয়, অ্যাকুরেসি হয়। ইউজফুল ফর বিগিনার্স, ইউজফুল ফর বিগিনার্স মানে যারা প্রথম শেখে তাদের জন্য খুব উপকৃত হয়। ফ্লুয়েন্সি ইন স্পিকিং, স্পিকিং এ ফ্লুয়েন্সি আসে। দেখি তোমরা কি বলছো। ক্লাস ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হুম। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? কমিউনিকেশন এবং মিনিং এর উপরে খুব কম জোর দেওয়া হয় এখানে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবং স্টুডেন্টস মে বি বোর্ড বাই ড্রিলস, বারবার প্র্যাকটিস করালে মানে যেহেতু তাদের মুখস্থ বেশি করানো হয়, বারবার করে প্র্যাকটিস বেশি করানো হচ্ছে শেখানোর আগে, সুতরাং তারা এখানে বোর্ড হতে পারে। ওকে, এটা আমরা দেখতে পারি। চলো, অডিওলিঙ্গুয়াল মেথড ইজ বেসড অন বিহেভিয়ারিস্ট থিওরি, মাথায় রাখবে। দ্য মেইন টেকনিক ইন এএলএম, অডিওলিঙ্গুয়াল মেথডের মেইন টেকনিকটা কি? ট্রান্সলেশন, রোল প্লে, নাকি ড্রিলিং এন্ড রিপিটেশন, বারবার রিপিট করানো এবং ড্রিল প্র্যাকটিস করানো, অপশন সি। তারপরে দ্য অডিওলিঙ্গুয়াল মেথড ফোকাসেস অন লিসনিং এন্ড স্পিকিং, অপশন সি। ওকে, তারপর আমরা কি আসবো? আমরা তারপর দেখতে পাবো দ্য সাইলেন্ট ওয়ে অ্যাপ্রোচ। ওকে, দ্য সাইলেন্ট ওয়ে অ্যাপ্রোচ। সাইলেন্ট ওয়ে অ্যাপ্রোচ বলতে এটা আরেকটা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, যেটা মনে রাখবে সাইলেন্ট ওয়ে অ্যাপ্রোচ হচ্ছে ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ডেভেলপড বাই ক্যালেভ গ্যাটেনগো ইন দ্য 1970s। এই সাইলেন্ট ওয়ে অ্যাপ্রোচটা কে প্রথম ডেভেলপ করেন? ক্যালেভ গ্যাটেনগো 1970 সালের দিকে। মনে রাখবে এই অ্যাপ্রোচে কি হয়, টিচার এখানে সাইলেন্ট থাকেন, টিচার কি থাকেন? সাইলেন্ট থাকেন, টিচার এখানে সাইলেন্ট থাকেন। এন্ড স্টুডেন্টস লার্ন বাই ডিসকভারিং রুলস দেমসেলভস, এবং স্টুডেন্টস এখানে কি করে শেখেন? নিজেরাই রুলস শেখে। ওকে, ইউজিং প্রবলেম সলভিং এন্ড সেলফ কারেকশন, দ্য ফোকাস ইজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড লার্নিং, দ্য ফোকাস ইজ অন ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এন্ড লার্নার অটোনমি, এবং এখানে স্টুডেন্টসদের ফুল স্বাধীনতা দেওয়া হয়। ওকে, এখানে টিচার মেইনলি সাইলেন্ট থাকেন। দেখো, টিচার স্পিক্স ভেরি লিটল, খুব কম কথা বলেন। লার্নার্স এক্সপ্লোর এন্ড ডিসকভার ল্যাঙ্গুয়েজ দেমসেলভস, স্টুডেন্টসদের উপরেই স্টুডেন্টসরা নিজেরাই এখানে এক্সপ্লোর করে থাকেন, যদিও এই মেথডটা খুব একটা এফেক্টিভ হয়ে ওঠে না। ওকে, অ্যাকুরেসি প্রোনাউন্সিয়েশনের উপর জোর দেওয়া হয়। লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, এখানে কোন কোন টেকনিক ইউজ করা হয়? রডস, রডস মানে কি বলতো? বিভিন্ন স্টিক, লাঠি ইউজ করা যায়। ওকে, কালার্ড স্টিক ইউজ টু রিপ্রেজেন্ট ওয়ার্ড, সেন্টেন্স এন্ড গ্রামার, এই বিভিন্ন স্টিক ইউজ করে এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, ধর একটা চার্ট টাঙানো আছে, একটা লাঠি দিয়ে এগুলোকে বোঝানো হচ্ছে। ওকে, মানে স্যার মিনিমাল কথা বলবেন এগুলো। টিচারের রোল কি? টিচার এখানে অবজার্ভ করবেন, গাইড করবেন। লার্নারের রোলটা কি? এখানে ডিসকভার, এখানে স্টুডেন্টের উপরে পুরো দায়িত্বটা থাকবে। সুবিধাটা কি? স্টুডেন্টসদের ইন্ডিপেন্ডেন্স থাকে, কনফিডেন্স বাড়ে, তাদের থিঙ্কিং বা ক্রিয়েটিভিটি বাড়ে। অসুবিধাটা কি? অসুবিধাটা অনেকটা বেশি থাকে এখানে, যারা প্রথম শিখছে তাদের জন্য অসুবিধা। আর কি? নিডস হাইলি ট্রেন টিচার্স, খুব দক্ষ টিচার লাগবে কিন্তু এখানে। ওকে, এগুলো। সাইলেন্ট ওয়ে ওয়াজ ডেভেলপড, এখান থেকে খুব একটা কোশ্চেন আসবে না সাইলেন্ট ওয়ে থেকে। এখানে সাইলেন্ট ওয়ে ওয়াজ ডেভেলপড বাই, এই কোশ্চেনটাই খুব ভাইটাল, ক্যালেভ গ্যাটেনগো, মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা আসবো সিএলএল, আগে শিখেছি সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এবার কি শিখবো? সিএলএল, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা কি? এটা মনে রাখবে, এটা ডেভেলপ করেন হচ্ছে এই মেথডটা, সেটা হচ্ছে চার্লস এ কুরান ইন দ্য আর্লি 1970s। CLL is a language teaching approach where the teacher acts as a counselor, এখানে টিচার একজন কাউন্সিলর হিসেবে কাজ করেন এবং স্টুডেন্টসরা ক্লায়েন্টস হিসেবে কাজ করেন। মনে রাখবে তোমাদের জিটি মেথডটা খুব ভাইটাল, ডিরেক্ট মেথডটা খুব ভাইটাল, সিএলটি মেথডটা খুব ভাইটাল। এগুলো থেকে কোয়েশ্চেন হবে মেইনলি, বাদ বাকিগুলোর থেকে
খুব একবার করে চোখ বোলাবে, জাস্ট মেন মেন ইনফরমেশন গুলো নিয়ে রাখবে। CLL বলতে এটা একটা অ্যাপ্রোচ যেখানে টিচার অ্যাক্টস অ্যাজ আ কাউন্সিলর এন্ড স্টুডেন্টস অ্যাক্ট অ্যাজ ক্লায়েন্টস। স্যার এখানে একজন পরামর্শ দেন, ওকে। স্টুডেন্টস ওয়ার্ক টুগেদার ইন আ কমিউনিটি। জানি স্টুডেন্টস একটা কমিউনিটির মধ্যে রয়েছে। কমিউনিটি মানে কি, আমরা সমাজ, তো আমাদের একটা সমাজে আমরা যে থাকি এটা তো একটা কমিউনিটি, মানে একে অপরকে হেল্প করি, ঠিক ওরকম ভাবে। লার্নিং হ্যাপেন্স থ্রু কোলাবোরেশন নট মেমোরাইজেশন। এখানে বলা হয় যে শেখা কিভাবে যেতে পারে, সবাই মিলে একসঙ্গে একে অপরকে হেল্প করে শিখতে হবে, শুধু মুখস্থ বিদ্যা করলে কিন্তু শেখা যাবে না। কি 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 ফিচার কি কি রয়েছে, টিচার এখানে কাউন্সিলর, স্টুডেন্ট এখানে ক্লায়েন্ট, ফোকাস অন রিডিউসিং অ্যাংজাইটি অ্যান্ড বিল্ডিং কনফিডেন্স, স্টুডেন্টসের মধ্যে কনফিডেন্স বাড়ানো হয় এবং সবাইকে একসঙ্গে শেখানোর টার্গেট থাকে, একে অপরকে হেল্প করানোর টার্গেটটা থেকে থাকে, ওকে। লার্নিং হ্যাপেন্স ইন আ সার্কেল, মানে একটা সার্কেলে ঘটে, শুধু স্টুডেন্ট একজনকে শেখানো হলো তা না, সবার মধ্যে শেখানো হবে। আচ্ছা, টিচার ট্রান্সলেটস অর হেল্পস স্টুডেন্টস এক্সপ্রেস আইডিয়াস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টিচার ট্রান্সলেট করেন, স্টুডেন্টদের হেল্প করেন আইডিয়াকে এক্সপ্রেস করতে। ইউজেস রেকর্ডিং, ট্রান্সক্রিপশন বা রিফ্লেকশন। রেকর্ডিং ইউজ করে থাকেন অনেক সময়, ট্রান্সক্রিপশন ইউজ করে থাকেন। ট্রান্সক্রিপশন মানে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রাইব যেটাকে বলে, ইংরেজি ভাষাকে হয়তো ফোনেটিক্যাল অ্যালফাবেট থেকে ইংরেজি ভাষাটাকে ট্রান্সক্রাইব করে দেওয়া হলো। স্টেপস অফ আ টিপিক্যাল CLL লেসন। আচ্ছা ধরো CLL লেসনে মানে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং এ কিভাবে শেখাতে হয়, দেখো প্রথমে স্টুডেন্টস সিট ইন আ সার্কেল, একটা সার্কেল মানে গোল করে স্টুডেন্টসরা বসে রয়েছে। টিচার সিটস আউটসাইড দ্য সার্কেল, এই সার্কেলের বাইরে স্যার বসে থাকবে। এবার স্টুডেন্টস ডিসাইড হোয়াট দে ওয়ান্ট টু সে, স্টুডেন্টসরাই ঠিক করবে যে কি তারা বলবে, ওকে। মাদার টাং ইউজ করা এখানে, ওকে, মাতৃভাষা ইউজ করে। টিচার হুইসপার্স ট্রান্সলেশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে টিচার ট্রান্সলেশন করে দেন কোন ল্যাঙ্গুয়েজে, টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে। স্টুডেন্টস রিপিট দ্য সেন্টেন্স টু দ্য ক্লাস, স্টুডেন্ট কি করবে, ধরো স্যার বলে দিল যে একটা লাইন যে উই আর হ্যাপি, মানে কি আমরা খুব খুশি, তাই তো, বা উই আর ইউনাইটেড। এবার একজন স্টুডেন্ট কি করবে, ওটা খুব জোরে রিপিট করবেন, তাই তো, রিপিট করবে পুরো ক্লাসের কাছে। কনভারসেশন অনেক সময় রেকর্ড করা হয়ে থাকে। টিচার এন্ড স্টুডেন্টস ট্রান্সক্রাইব দ্য, আচ্ছা দরকার নেই, গ্রামার এন্ড ভোকাবুলারি আর অ্যানালাইজ ফ্রম দ্য ট্রান্সক্রিপ্ট, ওকে, মানে অনেক সময় রেকর্ড হয়ে থাকে তো, এবং সেটাকে রেকর্ডেড ভার্সন থেকে আবার নর্মাল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা যায়। মানে এখানে মেনলি কথাটা হচ্ছে, মনে রাখবে CLL মেথডে মেন কথা হচ্ছে কোলাবোরেশন, সবাইকে একসঙ্গে নিয়ে শিখতে হয়। এখানে একটা সার্কেল করে দিলে সেখানে তুমি টিচার হিসাবে তুমি কিছু বললে, সে আবার সেটা রিপিট করবে। এক্সাম্পল দেখো, টিচার সিটস কোয়াইটলি নিয়ার বাই, কাছাকাছি বসে থাকবেন, স্টুডেন্ট কি বলবে যে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। টিচার এখানে হুইসপার্স ইন ইংলিশ, আস্তে আস্তে বলে দিলেন, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। এই স্টুডেন্ট এবার জোরে কি বলবে, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। তাহলে কি স্টুডেন্টটা প্রথমে ইংরেজি যেহেতু জানে না, সে বাংলাতেই বলবে, স্যার এটি ইংরেজিতে ট্রান্সলেট করে দেবেন। হুইসপার মানে খুব আস্তে আস্তে বলবেন, এবার স্টুডেন্ট কি করবে, খুব জোরে ওটা বলে দেবে, ওকে। ওই স্টুডেন্ট বি, কেউ জিজ্ঞেস করছে তোমার নাম কি, এবার স্যার এটা ইংরেজিতে তাকে ট্রান্সলেট করে দেবেন পাশে বসে, হোয়াট ইজ ইওর নেম। স্টুডেন্ট বি এবার রিপিট করবে এটাকে, হোয়াট ইজ ইওর নেম, মানে পুরো ক্লাসকে এবার রিপিট করবে, বুঝতে পারলে। সুতরাং এইভাবে এখানে টিচার কিন্তু একজন গাইড বা কাউন্সিলর হিসাবে কাজ করবে। এবং এইটা যেহেতু রেকর্ড করা হয়ে থাকে, কনভারসেশন এন্ডস হওয়ার পরে রেকর্ডটা অন করা হয় এবং স্টুডেন্টস রাইট ডাউন এন্ড ডিসকাস দ্য সেন্টেন্স, ওই বাক্যগুলো কি স্টুডেন্টসরা আবার লিখে নেয় তাদের খাতায়। অ্যাডভান্টেজ কি, রিডিউস ফিয়ার এন্ড অ্যাংজাইটি, মানে ভয় এবং অ্যাংজাইটি দুটোই দূর হয়ে যায়। বিল্ড কনফিডেন্স, কনফিডেন্স তৈরি হয়, আমরা দেখতে পাই, মোটিভেশন তৈরি হয়, ওকে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম কনজিউমিং, অনেকটা সময় নিয়ে নেয়, টিচারের স্কিল থাকা খুব প্রয়োজন এগুলো। এবার আমরা নেক্সট আসবো সাজেস্টোপেডিয়া। সাজেস্টোপেডিয়া কোনটা, জর্জি লোজানভ, একজন বুলগেরিয়ান সাইকোলজিস্ট এটাকে ডেভেলপ করেন। কে কোনটা ডেভেলপ করেন এটা মাথায় রাখবেন। সাজেস্টোপেডিয়া কোনটা, is a language teaching method that uses relaxation, music, comfortable sitting and positive suggestion to help students learn a language easily and without stress. এখানে বলা হয় একটি স্টুডেন্টকে ভাষা শেখাতে হবে কোন রকমের স্ট্রেস টেনশন না দিয়ে, রিল্যাক্সে। তাদের কোনো সময় গান শোনাও না, গান শুনিয়ে তো ভাষা শেখাতে পারে, ইংরেজি গান শুনিয়ে দাও যদি ইংরেজি শেখাতে চাও। কি ফিচার্স কি কি থাকে, রিল্যাক্সড ক্লাসরুম এনভায়রনমেন্ট, খুব শান্ত ক্লাসরুম এনভায়রনমেন্ট থাকবে, তাই তো, আমরা সেটা দেখতে পাবো। এছাড়া আমরা কি দেখতে পাবো,
যে সফট ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে দেখা যাচ্ছে তাকে মিউজিক চালিয়ে দিলে, কমফোর্টেবল চেয়ার্স থাকবে, টিচার গিভস পজিটিভ সাজেশনস থাকবে, টিচার এখানে পজিটিভ সাজেশন দেবেন, রোল প্লে থাকবে। এবার স্টেপস গুলো কি কি দেখো একটা এক্সাম্পল দিয়ে। টিচার কি করবেন, প্রথমে ইন্টারেস্ট তৈরি করবেন। কনসার্ট সেশন 1 এ কি করবেন, স্টুডেন্টস লিসেন টু দ্য টেক্সট উইথ মিউজিক, একটা টেক্সট মিউজিকের মাধ্যমে শোনালো। ওকে, তো টিচার সেটা রিপিট করবেন, প্র্যাকটিস করাবেন স্টুডেন্টসদের দিয়ে, এগুলো। টিচার প্লেজ সফট, এক্সাম্পল দিচ্ছে আরেকটা দেখো, টিচার রিডস at the airport dialogue slowly and dramatically, students close eyes listen, মানে স্টুডেন্টস সেটা শুনবে। তার মানে এই মেথডটা খুব শান্তভাবে কিন্তু শেখানো হবে, কোনো রকম স্ট্রেস না দিয়ে। টিচার এখানে বলবেন, স্টুডেন্টস এখানে চোখ বন্ধ করে শুনলো এবং তারপরে তারা অটোমেটিক্যালি এটাকে রিপিট করবে। ওকে, কোনো রকমের কোনো চাপ দেওয়া হবে না স্টুডেন্টসদের উপরে। এটা রিডিউসেস ফিয়ার, টেনশন এসব থাকবে না, মেমোরি বাড়াবে, সুবিধা হচ্ছে এগুলো। ডিসঅ্যাডভান্টেজ কোথায়, নিডস ট্রেন টিচার, দক্ষ টিচারের প্রয়োজন, মিউজিক সিস্টেমের প্রয়োজন। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, সাজেস্টোপেডিয়া হচ্ছে এমন একটা মেথড যেখানে টিচার এবং স্টুডেন্টসদের খুব রিল্যাক্স ওয়েতে ভাষাটা শেখানো। ওকে, এবং সেখানে মিউজিকের ওয়েতেও মিউজিক অ্যাপ্রোচ নেওয়া হয় কিন্তু এখানে। দেখো টিচার ধরো কোন একটা টিচার প্লেজ সফট ক্লাসিক্যাল মিউজিক, এটা খুব সুন্দর ক্লাসিক্যাল মিউজিক চালালো, সেখানে টিচার বললো যে অ্যাট দ্য এয়ারপোর্ট, খুব আস্তে আস্তে বললো, স্টুডেন্টসরা চোখটা বন্ধ করে স্যারের কথাটা শুনলো এবং স্টুডেন্টসরাও এটাকে রিপিট করবে। এটাকে বলে সাজেস্টোপেডিয়া। এখান থেকে মেন কোয়েশ্চেন হচ্ছে সাজেস্টোপেডিয়া কে ডেভেলপ, সাজেস্টোপেডিয়া ডেভেলপ কে করেন, জর্জি লোজানভ, এটা মাথায় রাখবে। আর এটা মনে রাখবে, স্ট্রেসের বিরুদ্ধে স্টুডেন্টসদের কোনো স্ট্রেস দেওয়া যাবে না। আর লাস্ট মেথড যেটা তোমাদের চলছে সেটা হচ্ছে ডক্টর ওয়েস্ট মেথড। এই মেথডটা খুব রিসেন্ট মেথড, মনে রাখবে ডক্টর মাইকেল ওয়েস্টের নাম অনুসারে করা হয়। ওকে, ইনি ওয়াজ অ্যান ইংলিশ এডুকেশনিস্ট হু ওয়ার্কড ইন বেঙ্গলে যিনি কাজ করেছিলেন। এটাকে রিডিং মেথডে বলা হয়। এটা কি, ডক্টর ওয়েস্ট মেথড ফোকাসেস অন ডেভেলপিং রিডিং স্কিলস ফার্স্ট। এখানে বলা হবে রিডিং স্কিল আগে বাড়াতে হবে স্টুডেন্টসদের একটা ইংরেজি শেখাতে গেলে। তাহলে কি একটা মেথড এক এক রকম অ্যাপ্রোচ নেবে, বিকজ রিডিং ইজ কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে অফ লার্নিং ইংলিশ। কারণ রিডিংটাই হচ্ছে একটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ভাষাটা শেখানোর। ইট টিচেস ইংলিশ থ্রু এক্সটেন্সিভ রিডিং। এটা ভাষাকে কিভাবে শেখায়, এক্সটেন্সিভ রিডিং, বারবার করে পড়ার দিকে বেশি জোর দেবে, নট বাই মেমোরাইজিং গ্রামার আর ট্রান্সলেশন। এখানে কিন্তু গ্রামার বা ট্রান্সলেশনের উপরে জোর দেওয়া হবে না, বারবার করে পড়ার উপরে জোর দেওয়া হবে। মেন ফিচার্স কি, রিডিং ইজ দ্য মেন স্কিল, মেন দক্ষতা কি রিডিং, ওরাল ওয়ার্ক কামস বিফোর রাইটিং। হ্যাঁ, রিডিং এর পরেই তারপরে স্পিকিং এর উপরে জোর দেওয়া হবে। ভোকাবুলারি টট থ্রু কনটেক্সট নট ওয়ার্ড লিস্ট, কোনো ওয়ার্ড লিস্ট দিয়ে দেবে না যে 100টা, ভোকাবুলারিকে সিচুয়েশন অনুযায়ী শেখাবে। ওকে, রিডিং এর উপরে রিডিং কার্ডস ব্যবহার করবে, স্টোরি বুকস ইউজ করবে। গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি, এখানে গ্রামারকে ইন্ডাকটিভ ইউজ করা হবে, মনে রাখবে এটা একটা রিসেন্ট মেথড কিন্তু। ওকে, সাইলেন্ট রিডিং ইজ এনকারেজড, মানে আস্তে আস্তে যেন স্টুডেন্টসরা পড়ে সেটাকে প্রতি জোর দেওয়া হয়, এগুলো। এক্সাম্পল কি, টিচার গিভস আ শর্ট স্টোরি, রিনা গোজ টু স্কুল, স্টুডেন্ট সাইলেন্টলি রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন নিউ ওয়ার্ডস, আস্তে আস্তে পড়লো এই প্যাসেজটাকে এবং নতুন শব্দগুলোকে আন্ডারলাইন করলো। দেন টিচার আস্কস মিনিং থ্রু পিকচার্স এক্সাম্পলস নট ট্রান্সলেশন, টিচার এখানে পিকচার দেখাবেন, এক্সাম্পল দেখাবেন বা সিচুয়েশন দেখাবেন, কোনো ট্রান্সলেট করে করে ইংরেজি করবেন না। ওকে, তাহলে কি, ডু নট, মানে ইট ইজ অলসো এমফাসাইজিং দ্যাট উই শুড নট ট্রান্সলেট ফ্রম দ্য মাদার টাং টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মাদার টাং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজ কিন্তু এরাও সাপোর্ট করে না। অ্যাডভান্টেজ কি থাকে, বেস্ট ফর ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান স্টুডেন্টস ওয়ার লার্জ ক্লাসেস এক্সিস্ট, যেখানে এটা ইন্ডিয়ান স্টুডেন্টসদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে খুব সুবিধা, ভোকাবুলারি বাড়িয়ে দেয়, সেভস টাইম বাড়িয়ে দেয়, রিডিং বিল্ডস কনফিডেন্স বাড়িয়ে দেয়। ওকে, আর ডিসঅ্যাডভান্টেজ কি, লেস ফোকাস অন স্পিকিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, স্পিকিং এর উপরে কম জোর দেওয়া হয়, সব থেকে বেশি জোর দেওয়া হয় রিডিং এর উপরে, পড়ার উপরে। ওকে, তারপরে স্টুডেন্টস মে নট লার্ন টু কমিউনিকেট ওরালি, তাদের কমিউনিকেশন স্কিল বাড়ে না, মানে ফ্লুয়েন্সিটা বাড়ে না। উইক স্টুডেন্টস মে রিড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, দুর্বল স্টুডেন্টসরা কি রিড পড়তে পারে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝেই পড়তে পারে, দেখা যাচ্ছে তারা পড়ে মানে বুঝতে পারছে না, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তাহলে ডক্টর ওয়েস্ট যে ডক্টর ওয়েস্ট মেথড, এই মেথডটা কি, রিডিং স্কিলের উপরে বেশি জোর দেওয়া হয়। ওকে, তাহলে আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড মেন। 2 নম্বর হচ্ছে আমাদের ডিরেক্ট মেথডটা, সিএলটি মেথড, আর হচ্ছে সিএলএল মেথড। সিএলটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেখানে বলছে যে
মেনলি কমিউনিকেশন প্র্যাকটিস করাতে হবে ক্লাসে গিয়ে, বেশি গ্রামার ট্রামার ফোকাস না করে বেশি করে কমিউনিকেশন, ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করো। 1 নাম্বার। গ্রামার ট্রান্সলেশন মেথড কি বলবে, যে বেশি করে গ্রামার প্র্যাকটিস করাও, গ্রামার থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজ আসতে হবে, বেশি করে গ্রামার শেখাও, ট্রান্সলেট করা বাংলা থেকে ইংরেজিতে শেখাও, ঠিক আছে। ডিরেক্ট মেথড বলবে বাংলা থেকে ইংরেজিতে নয়, ডিরেক্ট ইংরেজিতেই শেখাও, টার্গেট ল্যাঙ্গুয়েজে শেখাও, মাদার টাং ইউজ করো না। ডক্টর ওয়েস্ট মেথডে কি বলছে, যে ভাষা শেখাতে গেলে, ইংরেজি ভাষা শেখাতে গেলে বেশি করে রিডিং দিতে হবে, বেশি করে পড়ার সুযোগ দিতে হবে। ওকে, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রত্যেকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। এই মেথড করা মেনলি মাথায় রাখবে, এই 4-5টা মেথড মেনলি মাথায় রাখবে, বাদ বাকিগুলো একটু চোখ বুলিয়ে রাখবে, তাহলেই দেখবে তোমাদের কভার হয়ে যাবে। ওকে, আর হ্যাঁ টেকনিকের ব্যাপারটা, যে স্যার টেকনিকটা তাহলে কি, টেকনিকটা আলাদা করে পড়ার প্রয়োজন, এই যে ড্রিলস, ড্রিলস একটা টেকনিক, বারবার করে প্র্যাকটিস করানো স্টুডেন্টসদের দিয়ে, রোল প্লে করানো, ডিসকাস করানো, গ্রুপ ভাগ করে দেওয়া। ওকে, এগুলো। আচ্ছা দেখো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি বলো, তাহলে ক্লাসটা আমি অফ করব। আমাদের আজকে পেডাগজির ক্লাস কমপ্লিট হয়েছে। মেনলি যেগুলো মনে রাখবে আমি বলে দিচ্ছি তোমাদের। ওকে, গ্রামার ট্রান্সলেশন মেথড খুব ভাইটাল, ডিরেক্ট মেথড খুব ভাইটাল, আচ্ছা তারপর হচ্ছে সিএলএল, সিএলটি অ্যান্ড সিএলএল, আর হচ্ছে ডক্টর ওয়েস্ট মেথড। So what is silent way, silent word, silent word, silent word মানে নিঃশব্দ, নীরব পাঠ মানে আস্তে আস্তে পড়া, মনে মনে পড়া। আমি যে কটা লিখে দিলাম এই কটাকে বেশি করে মাথায় রাখবে তোমরা। ওকে, এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, অতিরিক্ত মাথায় রাখার দরকার নেই, যেগুলো যতটুকু পড়িয়েছি সেগুলোকেই মাথায় রাখবে। মেন মেন এই যে 3-4টে বললাম এই কটার থেকেই কোয়েশ্চেন আসে, ঠিক আছে, বাদ বাকিগুলো একবার চোখ বুলিয়ে রাখবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাট ইজ অল ফর টুডে। তোমাদের নেক্সট ক্লাস থেকে তোমাদের আজকে আমরা 15 নম্বর শেষ করে ফেললাম যে পেডাগজির। মনে রাখবে ইংরেজি দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে আনসিন আর একটা হচ্ছে পেডাগজি। এই আনসিন আর গ্রামার যেটা রয়েছে সেটা আমাদের এখনো শেষ হয়নি, বাট পেডাগজির সেকশনটা আমরা 15 নম্বর শেষ করে ফেলেছি। আর 15 নম্বর বাকি রয়েছে আনসিন এবং গ্রামার। আশা করছি খুব খুব এনজয়েবল হবে, ওখানে গ্রামার শেখাবো তোমাদের এবং আনসিন শেখাবো।